নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, লাস্ট দিন কিন্তু আমি তোমাদের ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের যে ইলেকট্রিক্যাল সার্কিট বলে যে সাবজেক্টটি রয়েছে, সেই ইলেকট্রিক্যাল সার্কিট বা সার্কিট থিওরি যাই বলো না কেন, তো সেই সাবজেক্টের কিন্তু আমি করাচ্ছিলাম ইউনিট 2, যেটা হচ্ছে সিঙ্গেল ফেজ এসি সিস্টেম। তার কিন্তু ইন্ট্রোডাকশান এবং ফার্স্ট ক্লাস কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। তো যেখানে আমরা মেনলি টপিক যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জেনারেশন অফ অল্টারনেটিং কারেন্ট বাই এসি। তো আজকে আমি এর কিন্তু সেকেন্ড ক্লাস তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে লেকচার নাম্বার 2। তো এটাতে আমি মেনলি তোমাদের সাথে আলোচনা করব যে এসি সার্কিট বা অল্টারনেটিং কারেন্ট যে সার্কিট রয়েছে, সেই সার্কিটের সাম ডেফিনেশানস বা কিছু ডেফিনেশান নিয়ে আলোচনা করব, যেগুলো মেনলি আমাদের জানা খুব 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 প্রয়োজন। এইগুলো তোমরা যদি জেনে নাও এবং পরবর্তীকালে আমি তোমাদের যেভাবে সার্কিটগুলো করিয়ে নেব, সেই সার্কিটারিগুলো যদি তোমরা করে নাও, এই চ্যাপ্টারটা থেকে আশা করছি 99% ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, সবার প্রথম যে ডেফিনেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়েভ ফর্ম বা ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম কাকে বলে? দেখো, দ্য নেচার অফ গ্রাফ of alternating quantity against time is known as wave form or wave shape। কি বলছে যে কোনো ধরনের গ্রাফ অল্টারনেটিং কোয়ান্টিটির সময়ের সাপেক্ষে অল্টারনেটিং কোয়ান্টিটির গ্রাফকে আমরা বলে থাকি তোমাদের ওয়েভ ফর্ম বা ওয়েভ শেপ। তো এটাই দেখো কীরকম হয়, আমি এখানে একটা দেখাচ্ছি। দেখো, তোমার মেনলি এটাকে আমাদের ধরা হয় 0 ডিগ্রি, তার থেকে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর ধরা হয় 90 ডিগ্রি, দেন 180 ডিগ্রি। এটা হলো একটা সাইকেলের, মানে এটা হচ্ছে হাফ সাইকেল বলা হয় এটাকে। তো এই হাফ সাইকেলের মধ্যে দেখো 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যে অল্টারনেটিং কোয়ান্টিটি সিঙ্গেল ফেজ এসির ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত যায়। তার মাঝে দেখো এর একবার পিক এসছে যখন 90 ডিগ্রিতে ছিল, তখন যে পিক এসছে ভোল্টেজের ক্ষেত্রে সেটাকে আমরা বলছি ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম। একইভাবে এখানে তুমি লিখতেই পারো ম্যাক্সিমাম কারেন্ট আইএম, কারণ অল্টারনেটিং কোয়ান্টিটি বলেছে। আর অল্টারনেটিং এসি সার্কিটের ক্ষেত্রে কারেন্টেও অল্টারনেটিং এবং ভোল্টেজও অল্টারনেটিং, যদিও কারেন্টের ভ্যালু ভোল্টেজের থেকে তুলনামূলক কম হয়। কেন কম হয়? বিকজ অফ রেজিস্ট্যান্স কি করে, তোমার কারেন্টের ভ্যালুটাকে ড্রপ করিয়ে দেয়, কারেন্টকে পাস করতে বাধা প্রদান করে, তাই কম কারেন্ট ফ্লো করে, তাই ভোল্টেজের থেকে এখানে কিন্তু কারেন্টের ভ্যালুটা কম হয়। তো যাই হোক না কেন, সো এখানে ভিএম হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। দেখো 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম ভোল্টেজ পেয়েছি, 0 ডিগ্রিতে 0 ভোল্টেজ পেয়েছি, একইভাবে 180 ডিগ্রিতে 0 ভোল্টেজ পেয়েছি। এটাকে আমরা বলবো পজিটিভ হাফ সাইকেল, এবং যেখানে আমরা হায়েস্ট ভোল্টেজ পেয়েছি সেটা ভিএম হচ্ছে পিক ভ্যালু। এবার দেখো, যেই তোমার তারপরে যেতে শুরু করে, অর্থাৎ 180 ডিগ্রির পর থেকে কিন্তু আমাদের ভোল্টেজ যেটা রয়েছে সেটা কিন্তু নেগেটিভে যেতে থাকে, এবং এক সময় গিয়ে নেগেটিভে কিন্তু পিক ভ্যালু নেয়, যেটাকে বলা হচ্ছে মাইনাস ভিএম, অল্টারনেটিং বা পরিবর্তনশীল। তার মানে একবার যখন প্লাস ভিএম এসছে পজিটিভে, তখন একবার কিন্তু মাইনাস ভিএম আসবে, তাহলে প্লাস ভিএম এক্ষেত্রে হচ্ছে মাইনাস ভিএম। আর এইটাকে আমরা কি বলবো, এই যে 180 ডিগ্রি টু 360 ডিগ্রি, এটা হচ্ছে তোমার নেগেটিভ হাফ সাইকেল। তাহলে হাফ সাইকেল দুটো হলো, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল যেখানে পিক ভ্যালু অর্জন করেছে ভোল্টেজটা ভিএম, একইভাবে একটা হলো নেগেটিভ হাফ সাইকেল যেটা হচ্ছে তোমার মাইনাস ভিএম পিক ভ্যালু অর্জন করেছে। তার মানে দেখো, যদি বলি পিক ভ্যালু পজিটিভ পিক ভ্যালু প্লাস ভিএম, নেগেটিভ পিক ভ্যালু মাইনাস ভিএম, তাহলে কিন্তু ডিফারেন্স 0। কিন্তু এমনটা এক্ষেত্রে হয় না, ঠিক আছে। পিকটা সবসময় আমরা কিসের বিশেষে নির্ভর করি, সেটা হচ্ছে তোমার মড ভ্যালুর উপর নির্ভর করা হয়। তো সেসব সম্বন্ধে তোমাদের পরে বলবো। তো তোমরা বললে যে দাদা, এক্ষেত্রে আপনি বললেন যে কি হয়, অল্টারনেটিং কোয়ান্টিটি ভার্সেস টাইমের গ্রাফ হয়, তাহলে আপনি এখানে থিটা বা অ্যাঙ্গেল কেন লিখেছেন? তো এটা হচ্ছে তোমার দেখো, থিটা ইকুয়ালস টু তোমরা সকলেই জানো ওমেগা ইন্টু টি, যেখানে হচ্ছে থিটা ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং টি
কি হচ্ছে টাইম। তো এক্ষেত্রে থিটা বোঝাতে বা ডিগ্রি বোঝাতে মেনলি আমার এখানে তোমার ওমেগা টিকে বোঝানো হয়েছে। তুমি এখানে থিটার জায়গায় ওমেগা টিও লিখতে পারো। আবার ওমেগা মানেই তোমরা জানো 2πf কিন্তু হয়, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে প্রত্যেক সেকেন্ডে, আমি পরে তোমার এর বলবো যে কি হয়। তো এটাকে বলা হচ্ছে নাম্বার অফ সাইকেলস, ইংরেজিতে যদি ডেফিনেশন হিসেবে বলি তাহলে নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে কতগুলো সাইকেল প্রবাহ হচ্ছে সেটা। আর তার সাথে আছে কি টাইম টি। এবার ধরো আমি তোমাদের বলছি যে তোমরা জানো যে অলওয়েজ ফ্রিকোয়েন্সি কত হয়, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। ওকে, তাহলে থিটা বলে দিয়েছি আমি, ধরো তোমার 30 ডিগ্রি। ওকে, তুমি এখানে আমি বলছি এই যে ধরো যে কোনো একটা পয়েন্ট এখানে ধরে নাও যেটা হচ্ছে 30 ডিগ্রি। তো থিটাকে আমি 30 ডিগ্রি ধরে নিয়েছি। এবার তোমরা এখানে 2π ইন্টু 30 ইন্টু তোমার এফের জায়গায় 50 ইন্টু টি, এদিকে হয়ে গেল 30 ডিগ্রি। তো ঠিক আছে 30 ডিগ্রি। তো এটা কি হচ্ছে, এটা কি কার্ভ, সাইন কার্ভ। তাহলে এখানে আমি লিখবো সাইন 30 ডিগ্রি। তো সাইন 0 1/2, ঠিক আছে, কি হয় তাহলে হাফ হয়। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হয়, হাফ। তাহলে হাফ ইকুয়ালস টু 2π ইন্টু 50 ইন্টু টি। ওকে, এবারে দেখো তাহলে আমার এখান থেকে টি বার করতে হবে। তাহলে টিটা হয়ে গেল 1/2 ইন্টু 1/2π ইন্টু 50। ওকে, তাহলে 1/4π ইন্টু 1/50, এটা কিন্তু হচ্ছে টি এর ভ্যালু। এবার তুমি এখান থেকে ভ্যালুটা ক্যালকুলেট করে বসাতেই পারো যে পাই মানে হচ্ছে 22/7। তাহলে 1/4 ইন্টু 22/7 মানে 22টা নিচে থাকবে, 7টা উপরে চলে যাবে, ইন্টু 1/50 করে তুমি কিন্তু এর ভ্যালুটা খুবই সহজে কিন্তু বের করে নিতে পারো যে টি কত সেকেন্ড হচ্ছে। তো এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। থিটাকে আমরা দাঁড়াও এখানে দেখে নিই কী বলেছিলাম। এখানে আমরা দেখো থিটাকে বলা ছিল থিটা ইন টাইম টি সেকেন্ড। তাহলে থিটাকে আমরা টাইমের রেসপেক্টে ধরেছিলাম এখানে। তো যাই হোক, যাই হোক, তো এটা কিন্তু আমরা এখান থেকে ধরেছিলাম। তো এক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে টি এর ভ্যালু খুব সহজে ব্যবহার করে দেবো, কারণ তোমার এখানে ডিগ্রিতে দেওয়া আছে। তো ডিগ্রিকে কিন্তু তোমরা টাইমে খুব সহজেই কনভার্ট করতে পারবে। তো এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল, অর্থাৎ সাইন কার্ভ হোক, কস কার্ভ হোক, যাই কার্ভ হোক, 0 ডিগ্রি টু 360 ডিগ্রি, এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল, যেখানে একবার পজিটিভ হাফ সাইকেল আসে, একবার নেগেটিভ হাফ সাইকেল আসে। পজিটিভ হাফ সাইকেলে একবার পিক ভ্যালু যায়, পজিটিভ পিক ভ্যালু, নেগেটিভ হাফ সাইকেলে একবার কিন্তু নেগেটিভ পিক ভ্যালু অর্জন করে, এটাই কিন্তু হয়ে থাকে। এরপর আমরা নেক্সট যাব। তাহলে তোমরা সবার প্রথমে বুঝলে ওয়েব ফর্ম বা ওয়েব শেপ কাকে বলছে দ্য নেচার অফ গ্রাফ অফ অল্টারনেটিং কোয়ান্টিটি এগেনস্ট টাইম, বা অল্টারনেটিং কোয়ান্টিটির সাপেক্ষে অল্টারনেটিং কোয়ান্টিটির সঙ্গে সময়ের যে কার্ভ বা সময়ের যে চিত্রণ, সেটাই হচ্ছে তোমার ওয়েব ফর্ম অর ওয়েব শেপ। এবার হচ্ছে অ্যাম্প্লিটিউড জিনিসটা কি? তো অ্যাম্প্লিটিউডটা বলেছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু পজিটিভ অর নেগেটিভ অফ অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ ইটস অ্যাম্প্লিটিউড, ইট ইজ অলসো নোন অ্যাজ পিক ভ্যালু। তোমাদের যেটা বললাম যে এই ধরো এইখানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা যেটা অর্জন করেছে সেটা পজিটিভের পিক হতে পারে, যেটা প্লাস ভিএম আমি বলছি। এক্ষেত্রে এই বিন্দুটা একইভাবে কিন্তু নেগেটিভের পিক হতে পারে, যেটা মাইনাস ভিএম বলছি এই বিন্দুটা। তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাম্প্লিটিউড বা তুমি পিক ভ্যালু বলতে পারো, বাট এটাকে ভালো নাম হচ্ছে অ্যাম্প্লিটিউড। তাহলে ওয়েভ ফর্ম জানলাম, অ্যাম্প্লিটিউড জানলাম। নেক্সট হচ্ছে সাইকেল। কমপ্লিট সাইকেল লিখতে হতো, সরি এখানে হয়তো লিখতে হয়নি। ওয়ান কমপ্লিট সাইকেল বা না দরকার নেই, এখানে না লিখলেও চলবে, যে ওয়ান কমপ্লিট সেট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালুজ অফ অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ এ সাইকেল। তাহলে বুঝতেই পারছো এই যে পুরোটা এটা হচ্ছে ওয়ান কমপ্লিট সাইকেল। যখন একবার পজিটিভ এসছে একবার নেগেটিভ এসছে, এই দুটোর মিলিত রূপই হচ্ছে কিন্তু তোমার একটা কমপ্লিট সাইকেল। অর্থাৎ যদি বলি তাহলে 0 ডিগ্রি টু 360 ডিগ্রির মধ্যে যে কার্ভটা রয়েছে সেটাকে মধ্যেই একবার পজিটিভ হাফ আসে একবার নেগেটিভ হাফ আসে, এই দুটোকে মিলিয়েই হচ্ছে আমার কমপ্লিট সাইকেল। আবার যে টাইম পিরিয়ড, কতক্ষণ সময়, টাইম পিরিয়ডকে কী বলা হয়? তো দেখো টাইম রিকোয়ার্ড
টু কমপ্লিট ওয়ান সাইকেল। এই যে আমার 0 ডিগ্রি টু 360 ডিগ্রি, এটাকে আমার যে কমপ্লিট করতে হবে, সেই কমপ্লিট করতে গেলে যে পরিমাণ সময়ের প্রয়োজন হয় তাকেই কিন্তু আমরা বলবো তোমার টাইম পিরিয়ড। দেখো তোমাকে ওখান থেকেও কীভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো যে থিটা ইকুয়ালস টু তোমাকে বলছি আমি ওমেগা টি হয়। ওকে, এবার দেখো ওমেগা টি মানে হচ্ছে 2π/f(t). এবার থিটা তো এক্ষেত্রে কনস্ট্যান্ট, এটা একটা ডিগ্রি, আর 2πও কনস্ট্যান্ট, তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে এটা হয়ে যাবে টি ইকুয়ালস টু হয়ে যাবে তোমার থিটা বাই কি হয়ে যাবে, থিটা বাই হয়ে যাবে তোমার 2πf হবে। তো দেখো তুমি ভালো করে বুঝে নাও ভাই, একদম সোজা কথা। থিটা ইকুয়ালস টু ওমেগা টি, তাহলে ওমেগা টি মানেই হচ্ছে 2π/f(t). ওমেগা মানে হচ্ছে 2πf, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগা টি ইকুয়ালস টু 2πf(t). অতএব 2πf(t) ইকুয়ালস টু থিটা, বা টি ইকুয়ালস টু থিটা বাই 2πf। এবার থিটা হচ্ছে কোণ তো হচ্ছে তোমার কনস্ট্যান্ট রাশি, 30 ডিগ্রি 90 ডিগ্রি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। একইভাবে তোমার 2π হচ্ছে তোমার একটা ধ্রুবক পদ, তো এখান থেকে আমরা বলতেই পারি যে টি ইজ প্রপোর্শনাল টু 1/f, বা টি ইকুয়ালস টু 1/f, এটা যেহেতু কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা টাইম পিরিয়ডের ধারণা পেয়েছি যে টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান সাইকেল অফ অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ কল্ড টাইম পিরিয়ড। সো টি ইকুয়ালস টু 1/f। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ মানে কি, যদি টি ইকুয়ালস টু 1/f হয় তাহলে এফ ইকুয়ালস টু 1/t, তাহলে নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে কত নাম্বার অফ সাইকেল যাচ্ছে তাকেই আমরা বলছি দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অল্টারনেটিং কোয়ান্টিটি। তো টাইম পিরিয়ড কাকে বললাম, টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান সাইকেল অফ অল্টারনেটিং কোয়ান্টিটি, যে সময়টা লাগে একটা সাইকেলকে কমপ্লিট করতে। আর ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে যতগুলি কিন্তু সাইকেল পার হয়। ওকে, সাইকেল মানে আমি বলেছি তোমাদের আগেই যে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ পিক ভ্যালুকে কমপ্লিট করে 0 ডিগ্রি টু 360 ডিগ্রি, এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল। এরপর হচ্ছে ফেজ মানে কি, দেখো ইট ইজ পার্ট অফ টাইম পিরিয়ড আফটার দ্য অল্টারনেটিং কোয়ান্টিটি পাস থ্রু 0 পজিশন। খুব ভালো করে বোঝাবো, দেখো ফেজ তোমাদের জানা খুব ইম্পর্টেন্ট। এরপরে বা বলতে পারো ইট ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল পজিশন অফ অল্টারনেটিং কোয়ান্টিটি। তো প্রথমটা আগে বোঝাই, ইট ইজ পার্ট অফ টাইম পিরিয়ড আফটার দ্য অল্টারনেটিং কোয়ান্টিটি পাস থ্রু 0 পজিশন। তো ফেজ কি, তো ধরো এরকমটা হলো যে এখানে 0 ডিগ্রি, ঠিক আছে, নেক্সট আমার 0 ডিগ্রি এসছে, 0 ভ্যালু এসছে 360 ডিগ্রিতে, তাহলে এটা একটা ফেজ। এবার ধরো কোনো আরেকটা রাশি এলো যে এখান থেকে শুরু করলো, ওকে, সে একবারে 0 থেকে না শুরু করে এইরকমভাবে কোনো একটা রাশি ধরো গেছে, এরকমভাবে গেছে, লেট সাপোজ এরকম একটা রাশি গেছে, তাহলে দেখো সে কিন্তু ফেজ অ্যাঙ্গেলে কি থাকলো, এই রাশিটার থেকে পিছিয়ে থাকলো। ওকে, তাহলে বুঝতেই পারছো যে যদি তোমার এই যে 0 পজিশন আসে, হ্যাঁ কী বলেছে, ইট ইজ দ্য পার্ট অফ টাইম পিরিয়ড আফটার অল্টারনেটিং কোয়ান্টিটি পাস থ্রু 0 পজিশন, 0 পজিশন থেকে যেই বেরিয়ে গেল এটা কিন্তু একটা ফেজ। একইভাবে এখানে যেহেতু 0 পজিশন থেকে এগিয়ে গেল, এটা একটা ফেজ। আচ্ছা, ফেজ ডিফারেন্স যেটা আমি তোমাদের পরে বলছি, যেটা ছবিটা আঁকলাম আমি, দেখো ইফ টু অল্টারনেটিং কোয়ান্টিটিস ডু নট রিচ দেয়ার 0 ভ্যালু ইন দ্য সেম ডাইরেকশান সাইমেন্টেনিয়াসলি দেন দে হ্যাভ ফেজ ডিফারেন্স। তো কী হলো এটা, দেখো এটা আগে 0 ডিগ্রি স্পর্শ করেছে, এটা তারপরে গিয়ে 0 ডিগ্রি স্পর্শ করেছে, একই সাথে একই দিকে কিন্তু 0 ডিগ্রিতে স্পর্শ করেনি। সেক্ষেত্রে এই দুটো রাশির মধ্যে এই যে ডিফারেন্সটা, এটা ধরো 30 ডিগ্রি থেকে শুরু করেছে, ওটা 0 ডিগ্রি থেকে শুরু করেছে, তো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা বলবো ফেজ ডিফারেন্স। দ্য ডিফারেন্স অফ ফেজ অ্যাঙ্গেল বিটুইন টু অল্টারনেটিং কোয়ান্টিটিজ অফ দ্য সেম রেফারেন্স অ্যাক্সিস ইজ নোন অ্যাজ ফেজ ডিফারেন্স। তো এখানে দেখো অ্যাঙ্গেল, যে ফেজ অ্যাঙ্গেল তার ডিফারেন্স হয়েছে, তাই এখানে কিন্তু ফেজ ডিফারেন্স দেখা গিয়েছে। এরপরের এই প্রশ্নটা নাই করে এভরি টাইম কিন্তু কোনো না কোনোভাবে এক্সামে কিন্তু আসেই, ফলে এই ডেফিনেশনটা মনে রাখা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তো এটা কিভাবে হয় সেটা আমি পরে বোঝাবো কোনো একদিন, বাট আজকে আমি শুধু ডেফিনেশন বলছি, তোমাদের এখানে বলেই দিয়েছিলাম যে ডেফিনেশন বলবো, তাই শুধু ডেফিনেশন বলছি। তো দেখো ইট ইজ দ্যাট ভ্যালু অফ ডিসি কারেন্ট, এটা কিন্তু এসি কারেন্টের সাথে সম্পর্ক নেই, এটা বলছে ডিসি কারেন্টের এমন একটা ভ্যালু
which when flowing through a given circuit for a given time produces the same heat as produced by the alternating current when flowing through the same circuit for the same time। ধরো তোমার কাছে দুটো সার্কিট রয়েছে, ওকে, তো এই সার্কিটটার মধ্যে দিয়ে ডিসি ফ্লো হয়। এবার এই ডিসি কারেন্ট ফ্লো হবার ফলে এখানে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ হিট উৎপন্ন হবে। তুমি যদি বাল্বের গাটা ছুঁয়ে দেখো তাহলে দেখবে সেটা কিন্তু অত্যন্ত গরম লাগছে, ফলে এখানে হিট প্রডিউস হলো। এবার এই সার্কিটেই একই পরিমাণ হিটকে প্রডিউস করতে হলে আমাকে যে পরিমাণ এসি কারেন্টের ভ্যালু দিতে হবে সেটাই হচ্ছে তোমার আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালুর পুরো ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু, বুঝতে পারলে? মানে ধরো তোমার কাছে একটা সার্কিটেরই আছে, এক্ষেত্রে আমরা একটা ডিসি ভোল্টেজ সোর্স দিয়ে কিন্তু আমি আমার এই বাল্বটাকে জ্বালাচ্ছি, ফলে কিন্তু বাল্বের মধ্যে হিট প্রডিউস হচ্ছে। এবার এই হিটটা যে পরিমাণ হিট প্রডিউস হচ্ছে সেই পরিমাণ হিট আমাকে প্রডিউস করতে হলে যে পরিমাণ অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং কোয়ান্টিটি আমাকে দিতে হবে সেটাই হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু বা আরএমএস ভ্যালু। তো দেখো আরএমএস ভ্যালুকে কীভাবে আমরা বার করি, তো আরএমএস ভ্যালু মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বাই √2। তো ম্যাক্সিমাম ভ্যালু কত, এই যে আমি এখানে বললাম ভিএম বা ভি ম্যাক্স, তাহলে ভি ম্যাক্স হলো এই ম্যাক্সিমাম ভ্যালু ধরো হচ্ছে তোমার 70 অ্যাম্পিয়ার, ওকে। তাহলে তোমার আরএমএস ভ্যালু কী বেরোবে, আরএমএস ভ্যালু বেরোবে 70/√2 বা 1.31 এরকম টাইপ হবে। তো যাই হোক, তো দেখো আরএমএস ভ্যালু হচ্ছে মেনলি বা 1/√2 হচ্ছে 0.707। তাহলে আরএমএস ভ্যালুকে আমরা লিখতেই পারি যে 1/√2 এর ভ্যালু হচ্ছে 0.707 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। তো ভি আরএমএস বা ভোল্টেজের আরএমএস ভ্যালু ইকুয়ালস টু VM/√2, আর আই আরএমএস বা কারেন্টের আরএমএস ভ্যালু হচ্ছে IM/√2, ওকে। এরপরে দেখো মিন ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু, এটা আমরা বার করলাম আরএমএস ভ্যালু বা রুট মিন স্কোয়ার ভ্যালু। এবার আমরা বার করব মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু। এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, যেগুলো পড়াচ্ছি এর বাইরে একটাও যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই এসে বলবে বন্ধুরা। আশা করছি কোনো প্রশ্ন এর বাইরে থেকে আসবে না। তোমার হয় আসবে ম্যাক্সিমাম ভ্যালু, নয় আসবে তোমার আরএমএস ভ্যালু বা রুট মিন স্কোয়ার ভ্যালু, বা আসবে তোমার মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু, ওকে। দেখো মিন ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু কি বলছে, দ্য অ্যাভারেজ ভ্যালু অফ অ্যান অল্টারনেটিং কারেন্ট ইজ দ্যাট ডিসি কারেন্ট হুইচ ট্রান্সফার্স অ্যাক্রস এনি সার্কিট দ্য সেম চার্জ অ্যাজ ইট ট্রান্সফার্ড বাই দ্যাট অল্টারনেটিং সার্কিট ডিউরিং দ্য সেম টাইম। কি বলছে ভালো করে বোঝো, লেখাটা কি বলছে, বলছে দ্য অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হলো এটাই, দ্যাট ডিসি কারেন্ট হুইচ transfers across any circuit the same charge as it transferred by that alternating quantity during the same time। তো সেই পরিমাণ চার্জ কিন্তু ফ্লো করবে। তো দেখো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করবে যে দাদা অ্যাভারেজ ভ্যালুর ক্ষেত্রে বা আরএমএস ভ্যালুর ক্ষেত্রে ডিসি ভ্যালুকে কনভার্ট করা হয়েছে কেন। তো তোমাদের মনে ডিসির সম্বন্ধে যে ধারণাটা রয়েছে যে অলওয়েজ কিন্তু তোমার ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে, বা ধরো এটা হচ্ছে তোমার ভোল্টেজ ভার্সেস টাইমের গ্রাফ বা টাইমের সাপেক্ষে ভোল্টেজ তোমার সবসময় একই থাকবে, বাট এটা হচ্ছে তোমার ফিক্সড ডিসির কনসেপ্ট। বাট যদি আমরা ডিসি এর কার্ভ করি, ধরো ডিসির কার্ভ আরেকটা কার্ভ কিন্তু এরকম হতে পারে, ধরো 5 অ্যাম্পিয়ার 5 ভোল্ট কিছুক্ষণ থাকলো, দেন 5 ভোল্ট থেকে 0 ভোল্ট হলো, দেন কিছুক্ষণ 0 ভোল্ট থাকলো, দেন আবার কিন্তু সেটা 5 ভোল্ট হলো, দেন আবার 0 হলো, এরকমভাবেও কিন্তু ডিসি হতে পারে। হ্যাঁ ঠিক আছে। তো এই রকম যদি ডিসি কার্ভ হয় তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু এসির সাথে সদৃশ্য। এসিতে যেমন আমরা দেখি যে তোমার পজিটিভ পিক থাকে, ডিসিতেও কিন্তু পজিটিভ পিক থাকে, কিন্তু এসিতে যেমন নেগেটিভ পিক থাকে সেই নেগেটিভ পিকটা কিন্তু ডিসিতে থাকে না। তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে এসির যে অল্টারনেটিং কারেন্টের যে পজিটিভ পিকটা রয়েছে সেটা মেনলি ডিসি কারেন্টের পজিটিভ পিক্সের সাথে তুলনা করি বলেই আমরা কিন্তু এসি এবং ডিসিকে একসাথেই আলোচনা করি। তাহলে এবার ধরো অ্যাভারেজ ভ্যালু যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে তুমি কীভাবে বের করবে, তো অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলা হচ্ছে 2/π ইন্টু
ইন্টু ম্যাক্স ভ্যালু বা 2/π ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। এবার 2/π তোমরা জানো একটা মান বেরোবে, তো আমি সেটা এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য যে অ্যাভারেজ ভ্যালু ইকুয়ালস টু 0.637 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। বাট দেখো কিন্তু অ্যাভারেজ ভ্যালু অফ এ সিমেট্রিক্যাল অল্টারনেটিং ওয়েভ ফর্ম ইজ অলওয়েজ 0 বিকজ ইট হ্যাজ ইকুয়াল নেগেটিভ অ্যান্ড পজিটিভ ভ্যালুজ। এবার তোমরা বলবে যে দাদা এই জায়গাটা বুঝতে পারলাম না, তো তোমাদের বোঝানোর জন্য তো অবশ্যই আছি। তো দেখো, যদি তোমার এই সিঙ্গেল ফেজ এসি সার্কিটটা সিমেট্রিক্যাল হয় তাহলে এর পজিটিভে প্লাস ভিএম, নেগেটিভে মাইনাস ভিএম। পজিটিভে এখানে ধরো Vm/√2, এখানে নেগেটিভে Vm/√2। ফলে যদি আমি দুটো এই রাশিগুলির অ্যাভারেজ করি তাহলে 0 কিন্তু আমার ভ্যালু বেরোবে। সেক্ষেত্রে তোমরা বলবে যে দাদা এক্ষেত্রে কিন্তু তোমার অ্যাভারেজ ভ্যালুটা 0 হয়ে গেল, যেহেতু পজিটিভ আর নেগেটিভে ইকুয়াল পরিমাণ কিন্তু তোমার ভ্যালুসগুলি রয়েছে। হেন্স অ্যাভারেজ ভ্যালু ওভার আ কমপ্লিট সাইকেল ইজ 0। সেই হিসাবে যদি আমি বলি তো একটা কমপ্লিট সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু 0। উই উইল ক্যালকুলেট অ্যাভারেজ ভ্যালু ফর হাফ সাইকেল অনলি। যে কোনো হাফ সাইকেল বা অর্ধচক্র, যেটা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেল, এর ক্ষেত্রেই আমরা কিন্তু অ্যাভারেজ ভ্যালু নির্ধারণ করি। তাহলে এই অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু ইকুয়ালস টু 2/π। ওই জন্য আমরা 2/π লিখি, কারণ 90π মানে হচ্ছে তোমার কি, পাই মানে হচ্ছে 22/7, ওকে, ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে অ্যাভারেজ ভ্যালু ইকুয়ালস টু 0.637 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। এরপর আরও দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেকবারের পরীক্ষায় কোনো না কোনোভাবে আসবেই, তোমাদেরও আসবে কনফার্ম। ফর্ম ফ্যাক্টর, হোয়াট ইজ ফর্ম ফ্যাক্টর আর অ্যামপ্লিটিউড আর ক্রাস্ট ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট। তো ফর্ম ফ্যাক্টর কি বলছে, ইট ইজ দ্য রেশিও অফ আরএমএস ভ্যালু, ইট ইজ দ্য রেশিও অফ আরএমএস ভ্যালু টু দ্য অ্যাভারেজ ভ্যালু। এটা হলো আরএমএস ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালুর মধ্যে যে তোমার রেশিও অনুপাত, সেটাই বোঝায়। তাহলে ফর্ম ফ্যাক্টর ইকুয়ালস টু আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। তো আরেকবার আমি তোমাদের জন্য সুবিধার জন্য লিখে দিচ্ছি। তাহলে আরএমএস ভ্যালু আমরা কি পেলাম, ভ্যালু আমরা পেলাম তোমার ম্যাক্সিমাম ভ্যালু বাই √2, ম্যাক্সিমাম ভ্যালু বাই √2। আর আমি এখান থেকে পেলাম অ্যাভারেজ ভ্যালু ইকুয়ালস টু কী পেলাম, 2/π ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু, ওকে। তো এই দুটোর যদি আমরা অনুপাত করি তাহলে কিন্তু আমরা ফর্ম ফ্যাক্টর পাবো। এটা কিন্তু পরীক্ষায় অনেক স্টুডেন্টের ভুল হয়। তো ফর্ম ফ্যাক্টর কাকে বলছি, আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। তাহলে ফর্ম ফ্যাক্টর ইকুয়ালস টু ম্যাক্সিমাম ভ্যালু বাই √2 ডিভাইডেড বাই 0.637 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে দেখো ম্যাক্সিমাম ভ্যালু উপর নিচে কেটে যাবে। তাহলে যদি আমরা এটার ক্যালকুলেট করি তাহলে আমার ফর্ম ফ্যাক্টর বেরোবে 1.11, ওকে, 1.11 আমার কিন্তু ফর্ম ফ্যাক্টর বেরোবে। নেক্সট, আজকের দিনের লাস্ট ডেফিনেশান তোমাদের জন্য এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ডেফিনেশান, সেটা হচ্ছে ক্রাস্ট ফ্যাক্টর অর অ্যামপ্লিটিউড ফ্যাক্টর। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, হয় ফর্ম ফ্যাক্টর প্রশ্ন আসবে, নয় তোমাদের ক্রাস্ট ফ্যাক্টর অর অ্যামপ্লিটিউড ফ্যাক্টর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তো কি বলছে, ইট ইজ দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ভ্যালু টু দ্য আরএমএস ভ্যালু। তাহলে কি বলছি, ক্রাস্ট ফ্যাক্টর হলো রেশিও কার ম্যাক্সিমাম ভ্যালু এবং আরএমএস ভ্যালুর। তো আরএমএস ভ্যালু মানে কি তোমরা সকলেই জেনে গিয়েছো, আরএমএস ভ্যালু মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বাই √2, আর ম্যাক্সিমাম ভ্যালু উপরে রয়েছে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কেটে গেলে এটা হয়ে যাবে √2। তাহলে ক্রাস্ট ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে √2, যেটাকে সিম্পলিফাই করলে হয় 1.414। আশা করছি এই যে টপিকগুলি তোমাদেরকে পড়ালাম প্রত্যেকটা ডেফিনেশান 100% ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। আর যেহেতু বর্তমান সময়ে তোমাদের এমসিকিউ নির্ভর প্রশ্ন আসবে, কাউন্সিল থেকে অলরেডি তোমাদের ইনফর্ম করে দেওয়া হয়েছে, ফলে এই ডেফিনেশানগুলি এবং এই যে তথ্যগুলি এগুলো একদম মিস করলে চলবে না। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই আলোচনা করো যে এই প্রশ্নগুলিকে তোমরা কিভাবে কমপ্লিট করবে, তাই শেয়ার করো। ধন্যবাদ বন্ধুরা।